উফ, এই সকালবেলা হতে না হতেই জীবনের জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায়। এখন সবার জন্য চা বানাবো, তারপর ব্রেকফাস্ট রেডি করব, আমার বর অফিসে যাবে, ওর জন্য টিফিন বানিয়ে দেব, শাশুড়ি মায়ের জন্য রান্না করব, শ্বশুর মশাইয়ের ওষুধ খুঁজে দেব, দুপুরবেলা সবার জন্য লাঞ্চ বানাবো, জামা কাপড় পরিষ্কার করব, বাসন মাজবো, তারপর আবার রাত্রিবেলা রান্নাও করব। আর এত কিছুর পরেও এই বলতে না বলতেই নিশার শাশুড়ি মা চাঁদনি দেবী তাকে রান্নাঘরে ডেকে পাঠায়, কারণ সকালবেলা সবার চা খাওয়ার সময় হয়ে গেছে। তাই তখনই নিশা পরিষ্কার হয়ে রান্নাঘরে যায়, কিন্তু সে দেখে যে তার শাশুড়ি মা একেবারে রেগে আগুন হয়ে দাঁড়িয়ে আছে, কারণ ফ্রিজে একটাও জলের বোতল নেই। তোমাকে কালকে রাত্রিবেলা বারবার করে বলে দিলাম অ্যাকোয়াগার্ড থেকে বোতলগুলোতে জল ভরে ফ্রিজের মধ্যে রেখে দিতে, আর তুমি ভুলে গেলে। এখন দেখো সব বোতলগুলো ফাঁকা হয়ে পড়ে আছে, এখন কি করে ঠান্ডা জল খাবো বলো তো? এই বাড়িতে আমি শুধু একাই থাকি মা, আপনার জোয়ান মেয়ে পড়ে আছে, ওকে বলুন জলগুলো ভরে ফ্রিজে রেখে দেবে। আমার আরো অনেক কাজ আছে, সেগুলো করতে হবে, কারণ সকালবেলা উঠে আপনার মুখ শুনতে ভালো লাগে না। কেন আমার মেয়ে বাড়ির কাজ করবে কেন? তুমি এই বাড়ির বউ হয়ে সারাদিন কি এমন কাজ করো বলো তো, যে তুমি একটু জল ভরতে পারবে না? সারাদিন সেরকম কোনো ঢঙের কাজ করো না, কিন্তু তোমার ধোপা চুলের মতো মুখ 16 আনা আছে। ছাড়ো এখন এসব কথা বাদ দাও, আমরা সকালবেলা পাউরুটি আর ডিমের অমলেট খাবো। যাও চায়ের সঙ্গে ব্রেকফাস্ট রেডি করে নিয়ে এসো। না মা, আপনি ঠিকই বলেছেন, আমি সারাদিন কোনো কাজই করি না, আর বাড়ির সব কাজ ভূতে করে দিয়ে যাই। এখন চা বানাবো, ডিমের অমলেট বানাবো, তার সাথে পাউরুটি সেকবো, এগুলো তো কোনো কাজই নয়। এমন সময় চাঁদনি দেবী বৌমার কোনো কথাতে পাত্তা না দিয়েই সেখান থেকে চলে যায়, আর নিশা সারাদিন রান্নাবান্না থেকে শুরু করে ঘরের সমস্ত কাজকর্ম করতে থাকে। দেখতে দেখতে এভাবেই সন্ধ্যা হয়ে আসে, আর সন্ধ্যাবেলা সে যখন একটু নিজের জন্য চা করে নিয়ে এসে ফোন দেখতে বসে, তখন তাকে দেখে শাশুড়িমা এবং ননদ একেবারে জ্বলে পুড়ে ওঠে, কারণ তারা বাড়ির বৌমার এরকম বসে থাকা মোটেই পছন্দ করতে পারে না। তুই ঠিকই বলেছিস, এমন হাবভাব করে যেন লাট সাহেবের বেটি, আমার আর ভালো লাগে না। দাঁড়া না, ওর বসে বসে আরাম করা বের করে দিচ্ছি। এই বলে তখনই শাশুড়ি মা বৌমার কাছে যায়, আর বৌমাকে কাজের অর্ডার দিতে শুরু করে। এই যে আমার ছেলে সকালবেলা বাজার থেকে খাসির মাংস নিয়ে এসেছে, তোমার শ্বশুর মশাই আবদার করেছে আজকে তোমার হাতের পরোটা আর খাসির মাংস খাবে, তাই এখন বসে থেকো না, ফ্রিজে মাংস আছে, আজকে পরোটা আর মাংস রান্না করো। সারাদিন অনেক আরাম করেছো, এখন আর বসে বসে আরাম করতে হবে না। মা ঠিকই বলেছে, সারাদিন কোনো কাজ করবে না, শুধু ফোন নিয়ে বসে বসে আরাম করবে। আর দেখো তুমি যেই রান্না বান্না করতে বললে, অমনি কেমন বৌদির মুখটা বাংলার পাঁচের মতো হয়ে গেল। কোনো কাজের না, কিছু বললে শুধু ঝগড়া। শাশুড়িমা এবং ননদের এরকম কথা নিশা কিছুতেই সহ্য করতে পারে না, কারণ সারাদিন তাকে গাধার মতো খাটতে হয়, তবুও তাকে কাজ নিয়ে খোটা শোনানো হয়, কিন্তু তবুও তার শাশুড়িমা এবং ননদ কিছু বুঝতে চায় না। শিউলি, তোমার মুখে এত বড় বড় কথা মানায় না, কিছুদিন পর তুমি নিজেও তো শ্বশুর বাড়ি যাবে, সুতরাং এখন থেকে তুমি মাংস আর পরোটা বানানো শিখে নাও। যাও তুমি রান্নাঘরে গিয়ে রান্না করো, কারণ কি বলতো, এখন আমাকে কথা শোনাতে খুব ভালো লাগছে। তুমি যখন শ্বশুর বাড়িতে যাবে আর সারাদিন কাজ করার পর তোমাকে বলা হবে যে সারাদিন তুমি কি করো, তখন তোমারও গায়ে হাত পায়ে আগুন জ্বলে যাবে। বাবারে বাবা, একটা কথা বলে ফিরতে পারবো না, সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দেবে। এই গরমের মধ্যে আমি কেন রান্না বান্না করতে যাব? আর তাছাড়া সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার জন্য আমাকে এখন রিল বানাতে হবে, তাই আমি ব্যস্ত আছি। এই বলে শিউলি নিজের ঘরে চলে যায়, কিন্তু নিশার কিছু করার থাকে না। সে রান্নাঘরে গিয়ে সবার জন্য গরম গরম পরোটা এবং খাসির মাংস রান্না করে, আর রাত্রিবেলা শ্বশুর মশাই এবং স্বামী অফিস থেকে ফিরে এলে নিশা সবাইকে খাবার পরিবেশন করে। এভাবেই সারাদিন কাজকর্ম করার পর নিশা যখন নিজের ঘরে ঘুমাতে যায়, তখন সে দেখে যে তার স্বামী আলো বন্ধ করে ঘুমিয়ে পড়েছে। সারাদিন এত কাজে ব্যস্ত থাকি যে একটু পেপারটাও পড়ার সময় পাই না। স্টাডি টেবিলে বসে আলো জ্বালিয়ে একটু পেপার পড়ি, পৃথিবীতে কোথায় কি হচ্ছে তার খবরটা তো রাখা দরকার। এই বলে নিশা খবরের কাগজ নিয়ে টেবিলে আলো জ্বালিয়ে পড়তে বসে, কিন্তু তখনই তার স্বামীর ঘুম ভেঙে যায়, আর সে তার বউয়ের উপর রাগারাগি করতে শুরু করে। অফিস থেকে এসে একটু রাত্রেবেলা শান্তি করে ঘুমাবো, কিন্তু তোমার জন্য তো আমার জীবনে শান্তিই নেই। তুমি সারাদিন কি করো বলো তো, যে পেপার পড়ার সময় পাও না? এখন রাত দুপুরে পেপার পড়তে হচ্ছে। কালকে আমার অফিসে একটা গুরুত্বপূর্ণ মিটিং আছে, তাই আলোটা বন্ধ করে ঘুমিয়ে পড়ো প্লিজ।
তোমার মা আর বোনের মতো তুমিও দেখছি ভালোই কথা শিখেছো যে সারাদিন আমি বাড়িতে বসে কি করি। সারাদিন আমি নাচানাচি করি, আর যখন নাচ হয়ে যায় তখন গান করি, আর গান করতে যখন ভালো লাগে না তখন শুয়ে শুয়ে ফোন ঘাঁটি, আর বাদবাকি সময় পাগলামি করি। যত সব ফালতু কথা বলার মতো জায়গা পায় না। তোমার তো দেখছি সবসময় মাথা গরম থাকে। সারাদিন বাড়িতে বসে থাকো বলে কাজের প্রেসার কাকে বলে তো বুঝতে পারো না। এই সময় যদি আমার মতো অফিসে চাকরি করতে না, তাহলে বুঝতে পারতে সারাদিন কাজ কাকে বলে। সারাদিন বাড়িতে বসে বসে তো কোনো কাজ নেই, আরাম করবে আর বড় বড় কথা বলবে শুধু। বিজয় এই কথা বললে নিশার ভীষণ খারাপ লাগে, কিন্তু নিশা তার স্বামীর মুখে আর কোনো কথার উত্তর দেয় না। পরের দিন সকালবেলা নিশা বাজারে যায়, আর তখনই তার ছোটবেলার বান্ধবী পারমিতার সঙ্গে দেখা হয়। বহুদিন পর দুজনে মিলে একটা রেস্টুরেন্টে কফি খেতে চলে যায়। আর এমন সময় দুই বান্ধবী মিলে নিজেদের শাশুড়িমা এবং ননদের নিন্দা করতে শুরু করে। আর বলিস না, সারা দিন গাধার মতো কাজ করি, তবু আমি আমার শাশুড়ি মায়ের মন জুগিয়ে চলতে পারি না। কেন যে মা আমাকে এত তাড়াতাড়ি বিয়ে দিল কি জানি। আমি যদি এখন আকাশ থেকে চাঁদ আর তারা নিয়ে এসে দিই, তবুও আমার শাশুড়ি মা আর ননদ বলবে আমি সারাদিন কিছুই করি না, সারাদিন শুয়ে শুয়ে আমি আরাম করি। এই বলতে না বলতেই চাঁদনী দেবী নিশাকে ফোন করে। কি ব্যাপার বৌমা, এখনো বাজার থেকে ফিরে আসার নাম হলো না? সেই কখন পাম্প চালিয়ে দিয়ে গেছো, আর হুড় করে জল বয়ে পড়ে যাচ্ছে। সারাদিন কোনো কাজ করতে হটাও বন্ধ করতে পারে না, কত জল অপচয় হচ্ছে। আমাকে ফোন করে কথা না শুনিয়ে আপনি একটু পাম্পের মেশিনটা বন্ধ করে দিন, তাহলে জল অপচয় হবে না। কারণ আমি হাজারটা কাজের মধ্যে একটা কাজ করতে ভুলে যেতেই পারি, কিন্তু আপনি আর আপনার মেয়ে সারাদিন কোনো কাজ করেন না, পায়ের উপর পা তুলে আরাম করেন, সুতরাং জলটা তো বন্ধ করতেই পারেন। এই বলে নিশা ফোন রেখে দেয়। এমন সময় পারমিতা তার বান্ধবী জীবনের বুঝতে পারি। তোর শাশুড়ি মা তো ভালোই দজ্জাল, তবে তুই একদম চিন্তা করিস না, এদেরকে কিভাবে ঠিক করতে হয় আমার ভালো করে জানা আছে। সব বদমাইশি একদিনে ঠিক হয়ে যাবে। পারমিতার কথা শুনে নিশা একটু বুকে বল ফিরে পায়। আর সেদিন নিশা যখন বাড়িতে ফিরে যায়, আবার তাকে শাশুড়ি মা এবং ননদের কাছে কথা শুনতে হয়। তাদের শুধু একটাই অভিযোগ, বাড়ির বৌমা সারাদিন কি করে তারা বুঝতেই পারে না। কিন্তু নিশার কোন রকম কোনো কথার উত্তর দেয় না। পরের দিন সকালবেলায় অ্যালার্ম বাজলেও নিশা ঘুম থেকে ওঠে না, যা দেখে শাশুড়িমা এবং ননদের এবার চিন্তা হতে শুরু করে। কারণ বৌমা যদি ঠিক সময় ঘুম থেকে না ওঠে, তাহলে সমস্ত কাজকর্ম শাশুড়িমা এবং ননদকেই করতে হবে। বৌমা, সারাদিন পড়ে পড়ে ঘুমাও, তবুও তোমার এত ঘুম কোথা থেকে আসে? সকাল 8টা বেজে গেল, তুমি ঘুম থেকে উঠলে না কেন? আজকে আমি বেলা 11টায় ঘুম থেকে উঠবো, কারণ রাত্রেবেলা বাথরুমে গিয়ে আমি পা পিছলিয়ে পড়ে গেছি। এই দেখুন, পায়ে ব্যান্ডেজ বেঁধে শুয়ে আছি, তাই সারাদিন আজকে আমি আরাম করব। এমনিতেই আপনারা বলেন আমি সারাদিন কোনো কাজ করি না, তাই আজকে আমি যদি বিশ্রাম করি তাহলে আপনাদের আহামরি কোনো অসুবিধা হবে না। নিশার কথা শুনে তার শাশুড়ি মা এবং ননদ দুজনেই বিপাকে পড়ে, কারণ এই গরমের মধ্যে এবার সংসারের সমস্ত কাজ তাদেরকে করতে হবে। ওরে বাবা, আমার তো বয়স হয়েছে, তার উপর প্রেসার সুগার সবই হাই, সুতরাং আমি তো কোনো কাজই করতে পারবো না। শিউলি, তুই বরঞ্চ এই কদিন বাড়ির কাজগুলো শিখে নি। সময় মতো রান্না বান্না করবি, জামা কাপড় কাচবি, বাসন মাজবি, দাদার অফিসের টিফিন তৈরি করে দিবি, তাহলে দেখবি বিয়ের পর তোর কাজ করতে কোনো অসুবিধা হবে না। এমন কথা শুনে শিউলি ভীষণই ভয় পেয়ে যায়, কিন্তু সে এখন মায়ের মুখের উপর নাও করতে পারে না, তাই সে রান্নাঘরে গিয়ে কাঁদতে কাঁদতে রান্না করতে শুরু করে দেয়। আর সেদিন যখন রাত্রিবেলা শিউলির বাবা এবং দাদা অফিস থেকে ফিরে আসে, রান্না বান্না হলো শিউলি? সেই কখন থেকে ডাইনিং টেবিলে বসে আছি, কিন্তু তুই এখনো রাত্রেবেলা ডিনার সার্ভ করতে পারলি না। সারাদিন কি করিস বলতো? সঠিক সময় রান্না বান্না করতে পারিস না? সারাদিন বাড়িতে বসে বসে তো খাওয়া দাওয়া করতিস আর ঘুমাতিস, সুতরাং তোর গায়ে চর্বি হয়ে যাচ্ছিল। তাই একটু বাড়ির কাজ বাজ কর, বুঝেছিস? দেখবি মন মেজাজ ভালো থাকবে। বাবা এবং দাদা দুজনেই এই কথা বললে শিউলির গা একেবারে জ্বলে পুড়ে ওঠে। বাবা, তুমি চুপ করো, আর দাদা তুই বড় বড় কথা বলিস না। এই গরমের মধ্যে যদি রান্নাঘরে গিয়ে রান্না বান্না করতিস, তাহলে বুঝতে পারতিস কত ধানি কত চাল। এসব কাজ করার কথা তোর বউয়ের, তবু আমি বাড়ির মেয়ে হয়ে সব কাজ করছি, সুতরাং আমাকে থ্যাংক ইউ বল। এভাবে সবাই মিলে চাঁদনী দেবী এবং শিউলিকে কথা শোনাতে শুরু করে। দেখতে দেখতে এভাবেই কিছুদিন কাটে, কিন্তু নিশা এখনো শুধু পায়ের উপর পা তুলে আরাম করে, আর সময় মতো তাকে খাবার রান্না করে দিতে হয়। সে সারাদিন শুয়ে শুয়ে ফোনে শুধু হাসির ভিডিও দেখে। এভাবে নিশা খুব আরাম করে দিন কাটায়, কিন্তু তাকে এভাবে আরাম করতে দেখে শাশুড়িমা এবং ননদ দুজনেই রাগে হিংসায় জ্বলে ওঠে। এমনই একদিন শিউলি যখন গরমের মধ্যে রান্না করতে যায়, তখন শিউলি, আজকে আমি সন্ধ্যাবেলা বান্ধবীদের সঙ্গে রেস্টুরেন্টে খেতে যাব, তাই আমার ওই লাল সাদা শাড়িটা তুই একটু ধুয়ে দিবি, খুব নোংরা হয়েছে, আর তারপর একটু ভালো করে প্রেস করে দিবি, কেমন?
এসব কথা বলতে তোমার লজ্জা লাগছে না মা? বুড়ি কোথাকার, তুমি সারাদিন কি করো যে নিজের শাড়ি নিজে ধুয়ে নিতে পারবে না? তোমার হয়ে আর একটা কাজও আমি করতে পারবো না। বুড়ো বয়সে লাল সাদা শাড়ি পরে রেস্টুরেন্টে খেতে যাওয়ার শখ কম না। এবার সংসারের সব কাজ তুমি করবে আর আমি আরাম করব, কারণ অনেক হয়েছে আর নয়। তুই আমাকে বুড়ি বললি? আমি সব সময় বৌমাকে দিয়ে কাজ করাতাম যাতে তুই আমার মেয়ে হয়ে আরাম করতে পারিস, আর তুই আমাকে এখন প্রশ্ন করছিস যে আমি সারাদিন কি করি? তোকে ছোটবেলা থেকে কত কষ্ট করে মানুষ করে তুলেছি, সুতরাং আমি যদি সারাদিন বসে থাকতাম তাহলে তুই আজকে কথা বলার মতো অবস্থায় থাকতিস না। হ্যাঁ, তুমি আমাকে খাইয়ে পরিয়ে মানুষ করেছো, আমি ধন্য হয়ে গেছি। তাই বলে বৌদির শরীর খারাপ হলে তুমি সারাদিন আরাম করবে আর আমাকে দিয়ে কাজ করাবে, সেটা তো হতে পারে না। এভাবে মা এবং মেয়ের মধ্যে সংসারের কাজকর্ম করা নিয়ে ভীষণ পরিমাণে ঝগড়া বেঁধে যায়। আর এমন সময় নিশা মনে মনে ভীষণই আনন্দ পায়। অন্যদিকে শিউলি এবং তার মা এখন খুব ভালো মতোই বুঝতে পারে বাড়ির বৌমা হিসেবে নিশা সারাদিন কি করে থাকে, আর তারা নিজেদের ভুল বুঝতে পারায় সেদিনই নিশার কাছে ক্ষমা চেয়ে নেয়। সেদিনের পর থেকে নিশার সমস্ত কাজকর্মে শাশুড়িমা এবং ননদ দুজনেই সাহায্য করতে শুরু করে, আর তারা কখনো বাড়ির বৌমার উপর সমস্ত কাজের বোঝা চাপিয়ে দেয় না। এভাবে তারা সবাই মিলে সুখে শান্তিতে সংসার করতে থাকে। এই যে বাড়িতে কেউ আছেন নাকি? শুনতে পাচ্ছেন? বাড়িতে কেউ আছেন? হ্যাঁ, কে? আরে রামচরণ বাবু, আপনি? হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন। কি হলো আজকে হঠাৎ করে আমাদের বাড়িতে? বলছি যে আপনার বৌমা কি নোংরামি শুরু করেছে বলুন তো। অনেকদিন ধরে ভাবছিলাম আপনাদের বাড়িতে এসে একবার জানিয়ে যাব। আপনার বউকে নিয়ে বাইরে সবাই নিন্দা করে বেড়াচ্ছে। বাইরে বেরোলেই শুধু রোহিতের বউকে নিয়ে আলোচনা হচ্ছে দেখছি। কি ব্যাপার বলুন তো? কি আমার বউ কি করেছে? আমার বউকে নিয়ে লোকে নিন্দা করছে মানে? এর আগেও কিন্তু পাড়ার কয়েকজন আমাকে এই কথা বলেছে, আমি বিশ্বাস করিনি। আমার বউকে নিয়ে আপনাদের এত সমস্যা কিসের বলুন তো? আরে রোহিত, তুই লোকের কথাই কান দিস না বাবা। তুই তোর বউকে বিশ্বাস করিস তো? আর আমরাও আমাদের বৌমাকে খুবই বিশ্বাস করি। লোকে কি বললো না বললো এতে আমাদের কিছুই যায় আসে না। তুই কারোর কথা শুনিস না। আচ্ছা তাই? আমি তাহলে মিথ্যা কথা বলছি? আপনাদের বাড়ির বৌমা প্রতিনিয়ত পুরুষদের সঙ্গে দেখা করে বেড়ায়, আপনাদের লজ্জা করে না? আপনারা সব জানার পরেও আপনাদের বাড়ির বৌমাকে এইভাবে ছুট দিয়ে রেখেছেন। আমরা পাড়ার সকলে বিয়েতে অন্য একজন পরপুরুষের সঙ্গে দেখা করতে দেখেছি। এমনকি আমি আজকেও দেখলাম একটা কফি শপে বসে দুজনে কফি খাচ্ছে। আপনি সত্যি বলছেন তো? ঠিক আছে, আপনি নিয়ে চলুন তো দেখি। আপনি যদি প্রমাণ করতে পারেন তবেই আমি মানবো। রোহিত এবং তার বাবা মা রামচরণ বাবুর সঙ্গে নির্দিষ্ট কফি শপে যায়। সেখানে গিয়ে তারা রিয়াকে বাবলু নামে এক ব্যক্তির সঙ্গে কথা বলতে দেখে। রিয়া, তোমাকে ছাড়া আমাদের একটুও ভালো লাগে না। তুমি যেই থেকে বাড়ি থেকে এসেছো, আমি আর আমার বাবা মা তোমাকে খুব মিস করি। আর আজকে আমার বাবা মা তোমার সঙ্গে দেখা করতে আসছে। ওই দেখো, বাবা মা এসে গেছে। মা, বাবা, এসো, বসো তোমরা। আপনারা কেমন আছেন? আমাকে ছাড়া আপনাদের একটুও ভালো লাগে না, তাই না? কিন্তু কি করব বলুন, আপনাদের ভালোর জন্যই আমাকে ওই রোহিতের সঙ্গে সংসার করতে হচ্ছে। আজকে আমি 50,000 টাকা এনেছি, এই নাও, এই টাকাটা তোমরা নিয়ে যাও। আর হ্যাঁ, আমাকে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। পাড়ার অনেকেই আমার উপর সন্দেহ করছে। রোহিত যদি জানতে পারে তাহলে সর্বনাশ হয়ে যাবে। রিয়ার মুখে এই কথাগুলো শুনে রোহিত খুবই অবাক হয়ে যায়। সে ভীষণ পরিমাণে রেগে যায় এবং সে নিজেকে সামলাতে না পেরে রিয়াকে একটা ঠাসিয়ে চড় মারে। আজকে তোকে আমি মেরেই ফেলবো। আমার সঙ্গে ধোকা? তুই আমাকে এভাবে ঠকাচ্ছিলি? তোর আগে থেকেই বিয়ে হয়েছিল, তোর শ্বশুর শাশুড়ি সবাই আছে, তারপরে তুই আমাকে বিয়ে করেছিলি শুধুমাত্র টাকার লোভে, তাই তো? আমি তোকে কিছুতেই ছাড়বো না। মুহূর্তের মধ্যেই রোহিত পাগল হয়ে ওঠে। সে কিছুতেই এসব মেনে নিতে পারে না। সেখানে রাখা একটা ভারী বস্তু তুলে সে রিয়াকে আঘাত করতে যায়। ঠিক সেই মুহূর্তে রোহিতের বাবা মা তাকে আটকে দেয়। দাঁড়া রোহিত, বাবা দাঁড়া, এরকম করিস না। আমার কথাটা শোন একবার। রিয়া তোর নিজের বউ নয়, রিয়া আসলে বাবলুর বউ। আমরা রিয়াকে এদের কাছ থেকে দত্তক নিয়েছি। রিয়া তোর দত্তক নেওয়া বউ। রিয়া কোনো ভুল করেনি। রোহিত তার মায়ের কথা শুনে অবাক হয়ে যায়। এসব তুমি কি বলছো মা? আমি তোমার কোনো কথাই তো বুঝতে পারছি না। রিয়া আমার দত্তক নেওয়া বউ বলতে? আমি তো আজ পর্যন্ত বাচ্চাকে দত্তক নিতে শুনেছি, কিন্তু বউকে দত্তক নেওয়া যায় এটা তো আমি প্রথমবার শুনছি। বাবা, মা, তোমরা আমাকে আসল সত্যটা বলো। আমার মাথা কাজ করছে না, প্লিজ বলো। বলছি বাবা, আমরা তোকে সব বলছি। তুই আগে এখানে মাথাটা ঠান্ডা করে বস। আমরা তোকে সব বলবো, আজ থেকে 2 বছর আগের কথা। এই বলে মালতী দেবী তাদের দত্তক নেওয়া বউয়ের আসল রহস্যের কথা বলতে শুরু করে। রোহিত তার বাবা ও মায়ের সঙ্গে বাস করত। রোহিতের বাবা একজন অনেক বড় বিজনেসম্যান ছিল। তাদের বাড়ি গাড়ি টাকা পয়সা সম্পত্তির কোনো অভাব ছিল না।
রোহিত কোনো রকমের কাজকর্মের সঙ্গে নিযুক্ত ছিল না, কারণ রোহিত সবসময় অসুস্থ থাকতো, তাই তার বাবা মা তার উপর কোনো চাপ দিত না। রোহিতের বাবা মা তাদের একমাত্র ছেলেকে খুবই ভালোবাসতো, তাই তারা তাদের ছেলের চিকিৎসার জন্য শহরের অনেক বড় বড় ডাক্তারের সঙ্গে সাক্ষাৎ করে। একদিন তারা শহরের এক বড় ডাক্তার মনীন্দ্রবাবুর কাছে যায়। ডাক্তারবাবু, যে কোনো রকম ভাবে আমাদের ছেলেকে সুস্থ করে দিন। আমার ছেলেটা দিন রাত নানান রকমের সমস্যায় ভুগতে থাকে। কখনো পেটে ব্যথা, কখনো মাথা ব্যথা, কখনো কোমরে ব্যথা, কখনো আবার জ্বর আসে, বমি করে, এসব চলতেই থাকে। আর মাঝে মধ্যে ওর এত মাথা যন্ত্রণা করে যে ওর নিজের চুল নিজেই ছিঁড়তে থাকে। এমনকি মাঝে মধ্যে আমাদের কেউ চিনতে পারে না। আমরা আগে অনেক দেখেছি, কিন্তু কেউ এই সমস্যার সমাধান করতে পারলো না। ছেলেটা ওষুধ খেয়ে খেয়ে প্রায় পাগল হয়ে যাচ্ছে। ওকে আর কোনো রকমের ওষুধ খাওয়ানো সম্ভব হচ্ছে না। ওষুধ দেখলেই শুধু কান্নাকাটি করে। আপনি দয়া করে কিছু একটা উপায় বলুন। ডাক্তারবাবু, আপনি তো রোহিতের নানান রকমের টেস্ট করলেন, টেস্টের রিপোর্টও আপনি পেয়ে গেছেন। তাহলে রিপোর্টে কি দেখলেন? আমাদের ছেলের কি হয়েছে? আপনার ছেলের কঠিন রোগ হয়েছে, এমন এক রোগ হয়েছে যেটা কোনো রকম ভাবে ডাক্তারের পক্ষে ধরা সম্ভব হচ্ছে না। তবে রোগটা খুবই গুরুতর, এর অনেক ভালো চিকিৎসার প্রয়োজন রয়েছে। সময় খুব কম আছে বলতে আপনি কি বলতে চাইছেন ডাক্তারবাবু? আপনি দয়া করে খুলে বলুন। আমার বলতে খুবই খারাপ লাগছে, কিন্তু আপনার ছেলের হাতে মাত্র 3 থেকে 4 বছর সময় আছে। 3-4 বছর পর আপনার ছেলে সবাইকে ছেড়ে চলে যাবে। ওর আয়ু মাত্র 3 থেকে 4 বছর আর মাত্র। ডাক্তারবাবু, দয়া করে এরকম বলবেন না। আপনি যে করেই হোক আমাদের ছেলেকে সুস্থ করে তুলুন। আপনার কত টাকা লাগবে আপনি বলুন না। আমাদের ছেলের জন্য আমরা সব করতে রাজি আছি। রোহিতকে ছাড়া আমাদের যে আর কেউ নেই। দেখুন, আমার তো কিছু করার নেই। যতদিন আছে আপনারা ওকে খুশি রাখার চেষ্টা করুন। আপনারা ওকে যত বেশি খুশি রাখবেন, যত বেশি চিন্তামুক্ত রাখতে পারবেন, ততই ওর আয়ু বাড়বে। সবটাই আপনাদের উপর। ডাক্তার মনীন্দ্রবাবু দীর্ঘক্ষণ ধরে রোহিতের বাবা মায়ের সঙ্গে রোহিতের স্বাস্থ্য নিয়ে আলোচনা করতে থাকে। ডাক্তারবাবুর কথা শুনে রোহিতের বাবা মা দুজনেই কান্নাকাটি করতে থাকে। দেখুন, আপনাদের ছেলে শুধু শারীরিকভাবেই অসুস্থ তা কিন্তু নয়, ও মানসিকভাবেও খুবই অসুস্থ হয়ে পড়েছে। মানসিকভাবে ভীষণ দুর্বল আপনাদের ছেলে। আপনারা যদি আপনাদের ছেলেকে সুস্থ করতে চান তাহলে ওর বিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। বিয়ের পর ওর জীবন সঙ্গিনী সবসময় ওর খেয়াল রাখলে, ওকে খুশি রাখার চেষ্টা করলে দেখবেন ধীরে ধীরে আপনাদের ছেলে সুস্থ হয়ে উঠবে। আপনি সত্যি বলছেন? রোহিতের বিয়ে দিলে ও ভালো হয়ে যাবে? ঠিক আছে, আমরা তাহলে আজ থেকেই মেয়ে দেখা শুরু করব। আর হ্যাঁ, আর একটা কথা, আপনাদের ছেলের এই শারীরিক অসুস্থতার কথা ওকে কখনোই জানতে দেবেন না। তা না হলে কিন্তু হিতে বিপরীত হতে পারে। ও আরো বেশি মানসিকভাবে দুর্বল হয়ে পড়বে। ওকে কোনো কিছু জানানোর দরকার নেই, শুধু কোনো রকমের বিয়েটা দিয়ে দিন। ডাক্তারবাবুর কথা শুনে মালতী দেবী এবং রাজেশ বাবু বাড়িতে ফিরে আসে। তারা পরের দিন থেকে তাদের ছেলের জন্য মেয়ে দেখা শুরু করে দেয়। তারা তাদের ছেলের বিয়ের সম্বন্ধ নিয়ে অনেকের বাড়িতেই যায়, কিন্তু কোনো মেয়ে কিংবা মেয়ের পরিবার রোহিতের সঙ্গে তাদের মেয়ের বিয়ে দিতে প্রস্তুত হয় না। না না, আপনাদের ছেলের সঙ্গে আমাদের মেয়ের বিয়ে কখনোই দেব না। আপনারা কি ভেবেছেন আপনাদের ওই পাগল অসুস্থ ছেলের সঙ্গে আমরা আমাদের মেয়ের বিয়ে দেব? কখনোই না। দেখুন, আপনারা এরকম বলবেন না। আমাদের ছেলের বিয়ে দিলে ও সুস্থ হয়ে যাবে। আমরা তো ওকে সুস্থ করানোর জন্যই বিয়েটা দেওয়ার চেষ্টা করছি। আপনাদের মেয়ে আমাদের বাড়িতে গেলে রানী হয়ে থাকবে। ওর কোনো অসুবিধা হবে না, আমরা কথা দিচ্ছি। না না, আপনারা কি ভাবছেন আপনারা বড়লোক বলে টাকার লোভে ওই অসুস্থ ছেলেটাকে আমাদের মেয়ের গলায় ঝুলিয়ে দেবেন? আজ বাদে কাল আপনার ছেলেটা যদি মারা যায় তাহলে আমাদের মেয়ের কি হবে? টাকা পয়সা পরের কথা, আগে ছেলেটা সুস্থ স্বাভাবিক হলে চিন্তা ভাবনা করা যেত। রোহিতের বাবা মা এভাবেই নিরুপায় হয়ে বাড়ি ফিরে আসে। এভাবেই একের পর এক তারা রোহিতের জন্য মেয়ে দেখতে থাকে, কিন্তু কোনো মেয়ে রোহিতের সঙ্গে বিয়ে করতে রাজি হয় না। রোহিতকে এই ব্যাপারে তার বাবা মা কিছুই জানতে দেয় না। একদিন রোহিতের বাবা মা রিয়া নামে একটি মেয়ের সন্ধান পায়। তারা রিয়ার সঙ্গে দেখা করতে যায়। তোমার নাম রিয়া তো? তুমিই তো আমাদেরকে এখানে আসতে বলেছো। তুমি সত্যি আমার ছেলের সঙ্গে বিয়ে করতে রাজি? তোমার এই বিয়েতে কোনো আপত্তি নেই? না, আমার এই বিয়েতে কোনো আপত্তি নেই। আসলে আমি রোহিতের সঙ্গে একটা কন্ট্রাকচুয়াল ম্যারেজ করতে চাই। আমি আগে থেকেই বিবাহিত। এই যে, এটা আমার স্বামী বাবলু, আর এটা আমার শ্বশুর মশাই শাশুড়ি মা। এ কি, তুমি বিবাহিত আর তুমি আবার আমার ছেলের সঙ্গে বিয়ে করতে চাইছো? তোমার পরিবারের কোনো আপত্তি নেই? আমি তো আগেই বললাম আমি একটা কন্ট্রাকচুয়াল ম্যারেজ করতে চাই। রোহিত যতদিন বাঁচবে আমি ততদিন ওর সঙ্গে ওর বউ সেজেই থাকবো।
আমার পরিবারের কাছ থেকে আমাকে দত্তক নিতে হবে আপনাদের। আসলে আমার শ্বশুর মশাই শাশুড়ি মা দুজনেই খুব অসুস্থ, আর আমার স্বামীও ওর কাজটা হারিয়ে ফেলেছে। এ সময় আমাদের বাবা মায়ের জীবন বাঁচানোর জন্য প্রচুর টাকার দরকার, তাই আমি আপনাদের সব শর্ত মেনে নেব। ঠিক আছে, তোমার যত টাকা লাগবে আমি দেব, তবে হ্যাঁ, এটা যেন রোহিত কখনোই কোনোভাবেই জানতে না পারে যে তুমি ওর আসল বউ নও। বলো, তুমি কবে বিয়ে করতে পারবে? এভাবেই কিছুদিনের মধ্যে খুবই ধুমধাম করে রোহিত ও রিয়ার বিয়ে হয়। বিয়ের পর রিয়া, তোমাকে তো নতুন করে কিছু বলার নেই। তুমি আমাদের কাছে যখন যা চাইবে তখন তাই পাবে। শুধু তোমাকে যেটা বলা হয়েছে তুমি সেটা করো। আমাদের ছেলেটাকে ঠিকমতো দেখাশোনা করো, ওকে খুশি রাখার চেষ্টা করো। ও খুশি থাকলে আমরাও খুশি হব। আপনারা কোনো চিন্তা করবেন না, রোহিতকে এখন থেকে ভালো রাখার দায়িত্ব আমার। রিয়া রোহিতের খুবই আদর যত্ন করতে থাকে। রোহিতকে নিজের হাতে খাইয়ে দেওয়া, তাকে স্নান করানো, ঘুম পাড়ানো সবটাই রিয়া সময় মতো করতে থাকে। এর ফলে রোহিত ধীরে ধীরে অনেকটাই সুস্থ হয়ে ওঠে। রিয়া সবসময় তাকে হাসি খুশি রাখার চেষ্টা করত। সময়ের সঙ্গে সঙ্গে রোহিত রিয়াকে খুবই ভালোবেসে ফেলেছিল, কিন্তু রিয়া মাঝে মধ্যেই তার আসল বর বাবলুর সঙ্গে দেখা করতে যেত। আর তাদের পাড়া প্রতিবেশী অনেকেই রিয়া ও বাবলুকে একসঙ্গে দেখেছিল, তাই অনেকেই রোহিতের বাড়িতে এসে রিয়ার নামে নালিশ জানাতো। আজকে রোহিত সব সত্যটা জানার পর নিজেকে আর ঠিক রাখতে পারে না। এত বড় মিথ্যা কথা! তোমরা আমার সঙ্গে এটা ঠিক করোনি। তোমরা সবাই মিলে আমাকে ধোকা দিয়েছো। না বাবা, আমরা শুধুমাত্র তোকে সুস্থ করার জন্য এসব করেছি, তুই বিশ্বাস কর। হঠাৎ করে রোহিত কথা বলতে বলতে ভীষণ অসুস্থ হয়ে পড়ে এবং সে মাটিতে লুটিয়ে পড়ে। সবাই মিলে রোহিতকে ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার জানায় রোহিতের দুটো কিডনি নষ্ট হয়ে গেছে। দেখুন, যদি কেউ একটা কিডনি দান করে তবেই আপনার ছেলেকে বাঁচানো যাবে। এতদিন পর্যন্ত আপনার ছেলে সারাদিন অসুস্থতার কারণটা একটাই ছিল, কিডনি খারাপ। কেউ কিডনি দিলে তবেই আপনাদের ছেলে নতুন জীবন ফিরে পাবে, এটাই সত্যি। আমি রোহিতকে কিডনি দেব। হ্যাঁ, তোমরা সবাই ঠিকই শুনেছো, আমি রোহিতকে কিডনি দেব। আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম যে রোহিতকে সুস্থ করার দায়িত্ব আমার। আপনাদের টাকাতেই আজকে আমার শ্বশুর মশাই শাশুড়ি মা সুস্থ হয়ে উঠেছে। আমি আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ, আর আজকে আমি আপনাদের ঋণ শোধ করার জন্য আমার একটা কিডনি দান করতে চাই। রিয়ার কথা শুনে রোহিতের বাবা মা খুব খুশি হয়। রিয়া স্বইচ্ছায় তার একটা কিডনি রোহিতকে দান করে। এর ফলে রোহিত আবার নতুন জীবন ফিরে পায়। রোহিত পুরোপুরি সুস্থ হয়ে ওঠে। রোহিতের পরিবার খুশি হয়ে তাদের সম্পত্তির অর্ধেক অংশ রিয়ার নামে লিখে দেয়। রিয়া তাদেরকে অনেক ধন্যবাদ জানিয়ে সেখান থেকে বিদায় নেয়। রিয়া ও তার পরিবারের জীবন খুবই সুখময় হয়ে ওঠে। আর অন্যদিকে রোহিতও একটা ভালো মেয়ের সঙ্গে বিয়ে করে সুখে সংসার করতে থাকে।